দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জের একটি হাওর অঞ্চলে এবং চারপাশটা দেখে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এত দিগন্ত জোড়া সরিষা কোথাও তো চাষ হয় না, তাই না? একদম যত দূর চোখ যায় শুধু সরিষার ক্ষেত। দর্শক, এই জায়গাটা সম্পর্কে একটু বলি। এই জায়গাটা শুকনো মৌসুমে মাত্র 6 মাস কিন্তু পানি শূন্য থাকে, আর তারপরেই কিন্তু বর্ষা মৌসুম থেকে শুরু করে পুরো বছর ওই 6 মাস বাদে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে থাকে, তার মানে কোনো চাষাবাদী হয় না। তো যেহেতু 6 মাস থেকে 5 মাস শুধু পানি শূন্য থাকে, সেই সময়টা প্রয়োজন স্বল্প মেয়াদী একটি ফসল, এবং কৃষকেরা সেটা উদ্ভাবন করলো বা কৃষকেরা সেটা সিদ্ধান্ত নিল যে এখানে স্বল্প মেয়াদী ফসল কি হতে পারে, এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ মতো তারা স্বল্প মেয়াদী ফসল হিসেবে বেছে নিল সরিষা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত জাতের সরিষা চাষ করা হয়, পাশাপাশি দেশি সরিষাও কিন্তু চাষ করা হচ্ছে। দর্শক, এখানকার কৃষকেরা কিভাবে কোনো রকম পরিচর্যা ছাড়াই এত সুন্দর সরিষার ফলন করলো সেটা কিন্তু দেখার জন্য এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি সিলেটের কোম্পানিগঞ্জের লামবাগান্দি হাওর এলাকা। এই হাওর এলাকায় আপনারা চারপাশে লক্ষ্য করুন দর্শক, কি পরিমাণ সরিষা এখানে হয়েছে, এবং প্রত্যেকটা সরিষা কিন্তু প্রত্যেকটা জমিতেই সরিষা কিন্তু প্রায় পেকে যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে কোম্পানিগঞ্জ উপজেলার কৃষি অফিসার ওনাকে পেয়ে গেছি এবং ওনার সাথে আমি কথা বলবো এই সরিষা সম্পর্কে। ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এবং এখানে এসে বেশ ভালো লাগছে, এত সুন্দর সরিষার মাঠ, মানে দিগন্ত জোড়া, যত দিকে যত দূর চোখ যায়। এটা আসলে কতখানি জায়গা জুড়ে শুধু সরিষা চাষ করছে কৃষকরা? আসলে আমাদের কোম্পানিগঞ্জে প্রায় 818 হেক্টর জমিতে সরিষা চাষ হয়, এবং এটা সিলেট জেলার আমাদের উপজেলায় সব থেকে বেশি সরিষা চাষ হয়। তা সেখানে আমাদের এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা আসলে উল্লেখযোগ্য পরিমাণে এখানে সরিষাটা চাষ হয়, এবং এখানে 15 দুনার ম্যাক্সিমাম সরিষা আমরা প্রায় এখানে দিয়ে থাকি, যাতে করে কৃষকরা উপকৃত হয় আর কি এই অঞ্চলটাই। সিলেটের এই কোম্পানিগঞ্জে কেন এত সরিষার চাষ হয়? এর মাটি বা ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য কি আসলে সরিষার জন্য উপযুক্ত? হ্যাঁ, মাটি তো অবশ্যই উপযুক্ত, কারণ আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি বছরের একটা নির্দিষ্ট সময় এটা পানির নিচে থাকে। আচ্ছা। এর কারণে এর মাটিটা উর্বর হয়ে যায় এবং সরিষা চাষের জন্য এটা উপযুক্ত হয়। আর এখানে বেশি হচ্ছে আমাদের এখানে আসলে প্রণোদনাটা আসে, এবং আমাদের মোটিভেশনাল ওয়ার্ক আছে কৃষকদের সাথে, এবং বিভিন্ন প্রজেক্টের আওতায় আমাদের যে বিভিন্ন উন্নত জাতের যে সরিষা এগুলো আমরা পেয়ে থাকি। এই কারণে আসলে এখানে চাষটা ভালো হচ্ছে এবং কৃষকরা আগ্রহী হচ্ছে। কি ধরনের প্রণোদনা দিচ্ছেন আপনারা? বীজ কি দিচ্ছেন কৃষক? হ্যাঁ, আমরা বিনামূল্যে বীজ এবং সার কৃষকদেরকে দিয়ে থাকি, এবং আমাদের যে এই জাতটা বাস্তবায়নের ক্ষেত্রে যে পরামর্শগুলো, যে এগ্রিকালচার যে টেকনোলজিক্যাল যে নলেজটা, সেটা আমাদের উপসহকারীরা তাদেরকে দিয়ে থাকে। এবছর আমি আবাদ কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি প্রত্যেকটা সরিষায় কিন্তু দানার পরিমাণ অনেক বেশি, এবং শুটি বলেন তো এগুলোকে, না পট বলি আমরা। পট বলেন। এই পটগুলোও কিন্তু বেশ বড় বড় দেখতে পাচ্ছি। এটা কোন জাত বা কোন জাতটা এবছর আপনারা এস্টাবলিশ করতে চেয়েছেন কৃষকদের আমরা মাঝে? অনেকগুলো জাতি এস্টাবলিশ করতে চাই, কিন্তু আমরা বাড়ি সরিষা 14 এটাকে আমরা বেশি ইমফ্যাসিস দেই, কারণ এটার জীবনকালটা স্বল্প মেয়াদে জীবনকাল, এবং এটা করার পরে সে সহজে বোরো ধানে যেতে পারে। স্বল্প সময় এই যে ক্রপিং প্যাটার্নের ভেতরে ঢোকানোর জন্য অনেকেই কিন্তু ভাবে যে আচ্ছা, আমি সরিষা করলে হয়তো বা ধান করতে পারবো না, বা ধানে হয়তো বা সমস্যা হবে, আগে রোপণ করতে পারবো না, এরকম চিন্তা করে। তো বাড়ি সরিষা 14 সেই সময়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করে একটু যদি বলতেন। বাড়ি সরিষা 14 আসলে আমন ধানের পরে বাড়ি সরিষা 14 খুব সহজে করা যায়। এটা যেহেতু 80 থেকে 85 দিন জীবনকাল, ওই আমন ধান কাটার পরে অথবা আমন ধান কাটার আগে আমরা বিনা চাষেও সরিষা করতে পারি। আবার আমন ধান কাটার পরে আমি সরিষা দিলে 80 দিনে যেহেতু জীবনকাল, 80 থেকে 85 দিন এর ভিতরে সরিষাটা উঠে যায়, এবং পরবর্তীতে বোরো ধান করতে পারে। এর ফলে একটা জমিতে মানে 3টা ফসল করা যায়। সরিষার অনেক জাত সম্পর্কে আমরা জানি, সেক্ষেত্রে বাড়ি 14 যে জাতটার কথা বলছেন, এটার ব্যতিক্রমতাটা কি? পুষ্টিগুণ বা ফসলের উৎপাদন সবকিছু নিয়ে আসলে ব্যতিক্রম বলতে এখানে ধরেন আসলে পুষ্টিগুণ আমি বলবো যে এখানে ইউরাসিক অ্যাসিড যেটা আছে আমাদের, এটা এমন একটা মাত্রা আছে যেটা আমাদের শরীরের জন্য ভালো। বাড়ির আরও জাত আছে, যেমন বাড়ি সরিষা 18 আছে, বিনার জাত আছে, 9 আছে, হ্যাঁ, সবই ভালো জাত। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমার জমির জন্য কোনটা উপযুক্ত, আমার জমিটা আমি কতটুকু সময় সরিষার জন্য দিব, এর উপরে ভিত্তি করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে কোন জাতটা আমার জন্য সুইটেবল। এবং সেই ক্ষেত্রে আমাদের এখানকার জন্য বাড়ি সরিষা 14টা আমাদের মনে হচ্ছে ভালো, এই জন্য আমরা এখানে দিচ্ছি এবং কৃষকরা এটা করছে। স্বল্প সময় তো উৎপাদন হয়, এটা বুঝলাম, তবে ফলন কেমন হয়? ফলন ভালো আমাদের, যেমন এটা হেক্টর প্রতি 1.3 থেকে 4
মেট্রিক টন এখানে ফলন হয় এবং এটা একটা লাভজনক ফলন। সরিষা ছাড়াও অন্যান্য জমিতে আসলে কি ধরনের চাষ হচ্ছে, কি ধরনের ফসল হচ্ছে? অন্যান্য জমিতে আমাদের এখানে আমন ধান, বোরো ধান, ভুট্টা, পরাশ যেটাকে ফ্রেঞ্চ বিন বলে, এছাড়া তরমুজ হচ্ছে। তরমুজ হওয়ার ক্ষেত্রে এখানে আমরা যেমন তেলিখাল ইউনিয়নে আমাদের ওখানে প্রায় 100 বিঘাতে যেখানে বিন্না ঘাস ছিল, ঘাস উঠিয়ে ওখানে আমরা কৃষককে পরামর্শ দিয়েছি যে তরমুজ করার জন্য, এবং উনি ওখানে তরমুজ করছেন এবং তরমুজটা এমনভাবে করছেন যাতে করে সবগুলো তরমুজ একবারে উঠবে না, এটা পর্যায়ক্রমে উঠবে যাতে করে উনি ব্যবসায়িকভাবে লাভবান হন। আপনি বলছিলেন বিনা চাষেও বাড়ি সরিষা 14 করা যায়, এখানে কি বিনা চাষে হয় পলি মাটি যেহেতু থাকে? হ্যাঁ, বিনা চাষে এখানে করা যাবে, আচ্ছা, এখানে করা যাবে, তবে এখানে কৃষক চাষ দিয়ে করছে, তারা তাতে অভ্যস্ত। সরিষার বীজ রোপণের ক্ষেত্রে কোনো পূর্ব নির্দেশনা আছে কিনা আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, রোপণের ক্ষেত্রে আমরা বলি থাকি যে বীজটা আসলে বীজ শোধন করে নেওয়া দরকার। সেক্ষেত্রে বীজ শোধনের জন্য বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে, তবে থিরাম সমৃদ্ধ ছত্রাকনাশকটা দিলে এটা ভালো হয়, এবং এটা যদি আমরা রেট বলি যে 2 গ্রাম পার লিটার পানিতে আমরা ছত্রাকনাশকটা দিয়ে 1 কেজি বীজ আমরা শোধন করে এটা যদি আমরা মাঠে দেই, তাহলে যে বীজবাহিত যে রোগগুলো সেগুলো তখন আর হয় না এবং ফলনটা ভালো হয়, মানে রোগাক্রান্ত হয় না। এখন একটু আমি দেখতে চাই আসলেই কেমন ফলন হলো এই সরিষাগুলোর। ভাই আমাকে যদি একটু বুঝাই দিতেন যে কি কি। আসলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে আসলে সরিষা গাছ এখন পড হয়েছে আর কি। কতদিন হলো? হ্যাঁ, এটা প্রায় শেষের দিকে, আমাদের এখানে আর কিছুদিনের ভিতরে এটা পেকে যাবে। কোন মাসে রোপণ করছিল? এটা হচ্ছে নভেম্বরের দিকে, হ্যাঁ, নভেম্বরের শেষের দিকে তারা রোপণ করে। হ্যাঁ, এখন এইটা ধরেন এখানে যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছেন, আমি আশা করি এখান থেকে 1.2 মেট্রিক টন পার হেক্টর ফলন তারা পাবে। এবং যদি এটা ভাঙানো হয় তাহলে দেখা যাচ্ছে কেজি প্রতি 300 থেকে 400 গ্রাম তেল তারা পেতে পারবে। হ্যাঁ, আর যদি আমরা যেটা বাড়ি সরিষা 14 বললাম, সেটাতে হয়তো আরো বেশি তারা হচ্ছে তেলটা পাবে। মানে বাড়ি সরিষা 14 এটা না? না, এটা বাড়ি সরিষা এখানে কি 14 না, মিশ্রিত কিছু এখানে আছে? হ্যাঁ, এখানে সব বাড়ি সরিষা 14 আছে, এখানে বিনা সরিষা 9 আছে। হ্যাঁ, আচ্ছা, মানে আমরা প্রণোদনাতে যেগুলো পেয়েছি সেখানে এখানে সবই আছে, আবার কৃষকের নিজস্ব কিছু এখানে আছে, সবই আছে, পছন্দের জাতও সবই, হ্যাঁ, আছে। সবই আচ্ছা, আছে। দারুণ। এটা মনে হয় দেশীয় কোনো জাত না ভাই? হ্যাঁ, দেশি, আমি সবই একটা তো দেশি খুলে একটু আমাদের, দেখি সবই দেশি জাত। হয়েছে কোনটা? এটা হয়ে গেছে এরকম আছে নাকি এখনো সব না না, কাঁচাই? এটা কাঁচাই, সবই এখনো কাঁচা। আচ্ছা দর্শক, এটা এখানে পটের ভেতরে কিন্তু বেশ বড় বড় দানা, হ্যাঁ হ্যাঁ, জি, তাই না? এবং মনে হচ্ছে যে প্রত্যেকটাই তেলে পরিপূর্ণ হবে এটাকে ভাঙার পরে আর কি, যখন তেল তৈরি করা হবে। বেশ পুষ্ট দানা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে আমরা যে এই সরিষাগুলো দেখছি এর মধ্যে ভালো তেল, যেটা সরিষার তেল বলতে তো ভালো তেল বুঝি আমরা, তো ভালো সরিষার তেল বলতে আসলে কি বোঝায় আপনার মতে? ভালো সরিষার তেল বলতে আসলে যে আমরা যেটা বলি, আমাদের ইউরাসিক অ্যাসিড যেটাতে কম থাকবে সেটা আমরা ভালো বলতে পারি। মানে এই যে ঝাঁঝালো সরিষার তেল যেটা, আসলে ঝাঁজ জিনিসটা হইলেই যে ভালো হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, আমাদের বাড়ি সরিষা যেটা 14 বলছে, এটা কিন্তু অত ঝাঁজ হবে না, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো, এবং যাদের আমি বলবো যে কোলেস্টেরল আছে তাদের জন্য কিন্তু এই তেলটা ভালো। ঠিক আছে, দারুণ। তাহলে বেশ ভাই, এখানে আমরা একটু দেখি হয়ে আসার পরে যে এই যে গাছগুলো যে পড়ে যাচ্ছে, এটা তো কোনো সমস্যা না? না না না, এখানেই পেকে যাবে, এবং রোদ যত ভালো ততই কি ভালো? হ্যাঁ, রোদ হইলে এটা তাড়াতাড়ি পাকবে, এবং রোদ যত বেশি হবে, এটা টেম্পারেচার বাড়বে, তখন তার দ্রুত পটগুলো ম্যাচিউর হয়ে যাবে এবং অল্প দিনের ভিতরে পেকে যাবে, হারভেস্ট করতে পারবে দ্রুত। দারুণ দারুণ। এগুলো তারা সংগ্রহ করবে কি পুরো গাছ নিয়ে যাবে পরে তারা? আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন যে ঝাঁঝালো তেল মানেই কিন্তু সরিষার তেল ভালো তা না। যদি হাই কোলেস্টেরল থাকে তাহলে কিন্তু ঝাঁঝালো ব্যতীত সরিষার তেল নিতে হবে, তাই তো? সেটা বলছি না, ঝাঁঝালো ব্যতীত বলছি না, তবে যাদের কোলেস্টেরল আছে, হাই কোলেস্টেরল যাদের শরীর আছে, তাদের জন্য সরিষার তেলটা ভালো। তারা সয়াবিনের থেকে সরিষারটা তেল যদি তারা খায় তাহলে তাদের জন্য স্বাস্থ্যসম্মত বলবো। দারুণ ভাইয়া, অনেক ইনফরমেশন জানলাম এবং ফলন বেশ ভালো হয়েছে। কি আশা করছেন ভাই একদম টোটাল, যদি কৃষকরা, অনেক কৃষক নিশ্চয়ই এটার সাথে জড়িত, কি পরিমাণ আয় হবে বা কি পরিমাণ আসলে ফলন হবে এখানে? এটা আসলে মার্কেট ভ্যালুর উপরে, প্রাইসের উপর নির্ভর করে। বাজার দামটা আসলে যেহেতু এটা আসলে কাঁচা বাজারের বিষয় থাকে, বাজার ওঠানামা করে, তবে আশা করি তারা একটা লাভজনক পর্যায়ে তারা যেতে পারবে, আমার কাছে যতটুকু মনে হয় আর কি। দারুণ দারুণ, আমার অনেক ভালো লাগছে যে প্রত্যেকটা সরিষা একদম পটে পরিপূর্ণ, এটা দেখে, এবং কৃষক ভালো দাম পাক, এটাই আশা করি। আমরা যেটা সবথেকে বেশি চাই যে আমাদের কৃষকরা মানে নিজে যে তেল নিজে ভাঙিয়ে সেটা খাক। আচ্ছা, আর আমরা চাই না যে
আমদানি করা কোনো তেল তারা খায়। নিজের তেলটা নিজে তৈরি করুক, নিজে সেই তেল দিয়ে রান্না করে তারা খাক এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে, এবং এটা আমি চাই বাংলাদেশের সব মানুষই যাতে এটা করতে পারে আর কি। খুব দারুণ চিন্তা। জি। আসলেই আমরাও চাই যে আমাদের দেশীয় ভাঙা সরিষার তেলই আমরা খেতে চাই আসলে সবাই। আরেকটা বিষয় দর্শক একটু জানিয়ে রাখি ভাইয়া, আপনি যদি এই ইনফরমেশনটা দিতেন যে এখানে সরিষাগুলো আসলে অত বেশি কৃষক এটাকে বোনাস মনে করে, তাই না? হ্যাঁ, এখানকার জন্য তাদের জন্য এটা একটা বোনাসই এটা কেন মনে করে? কারণ এখানে আমরা যেখানে আছি এটা আসলে পানি নিচে থাকে, তো আচ্ছা আচ্ছা। এখানে তো অন্য ফসল আসলে করা যায় না, তো সেক্ষেত্রে তারা এটা করছে এবং এটা থেকে তারা একটা এক্সট্রা বেনিফিট তারা পাচ্ছে। তার মানে ওই রকম যত্নও কিন্তু তারা হয়তো না, বা না, না। করার সুযোগ পাচ্ছে না, কিন্তু তারা যা পাচ্ছে যত্ন ছাড়াই এই মাটিতে যে স্বল্প পরিমাণ পরিশ্রমে হয়েছে আর কি, হ্যাঁ, স্বল্প সেটা কিন্তু পরিশ্রমে। খুবই প্রশংসনীয়। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার আগে আমি একটু মাটিটা দেখতে চাই, কারণ পলি মাটি বলছিলেন ভাইয়া, এবং এটার মধ্যে কিন্তু একটা জো থাকে, মানে আমার শেষের মনে দিকে, হয় হ্যাঁ এখনো দেখেন, এখনো মাটিটা কিন্তু একদম ভেজা ভেজা এবং ভেজা পাশে মাটি। পানিও দেখা যাচ্ছে, দেখেন এখানে ওই যে ওই পাশে এই পানিটা এটা নেমে হাওরের কিন্তু, পানি। হ্যাঁ এই পানিটাই কিন্তু নেমে ওই পর্যায়ে আসছে আর কি। এই পানিটা তো ফসলের জন্য অনেক বেশি ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দারুণ। এবং এই মাটিটার মধ্যে যে যে পানিটা শোষণ করে রাখে, যেহেতু অনেক পলি মাটি, পানি দিতে হয় না, মানে সেচ টেচ? সেচটা আসলে এই মাটিতেই যা ময়েশ্চারটা কনজার্ভ আছে এটা দিয়ে হয়ে যায় আর কি, সেচ দেওয়ার প্রয়োজন হয় না। একেবারে দর্শক ঝুরঝুরা মাটি, তার মানে বিনা পরিশ্রমে কৃষক কিন্তু একটা ভালো ফসল পাচ্ছে অল্প সময়ে। এটা জি। সত্যি প্রশংসনীয়। ভাই অসংখ্য ধন্যবাদ, আপনারা কৃষকের পাশে থেকে কাজ করছেন, আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ এবং দীপ্ত টিভিকে ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং আমরা আশা করি ভবিষ্যতে আপনারা আরও কোম্পানিগঞ্জের কৃষিটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন এবং বাংলাদেশের কৃষককে আরও উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। দীপ্ত কৃষির মূল লক্ষ্যই এটা। ধন্যবাদ। দর্শক, দিগন্ত জোড়া এই সরিষার ক্ষেতে হাঁটতে হাঁটতে একজন কৃষককে পেয়ে গেছি। আপনি কি কাজ করতেছিলেন এখানে? এই তো সরিষা ক্ষেতে কাজ করতেছিলাম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে সবগুলাই কি আপনার সরিষা? এদিকে যা আছে সবই আমার, এই পাশেও? এ পাশেও আমার। তো কিছুটা দেখতে পাচ্ছি বেশি পাকছে, কিছুটা একটু কম, এখানে বেশি পাকছে এই পাশে কম পাকছে, এরকম কেন? এটা একটু কিছুদিন পরে ফলাইছে আর এটা হ্যাঁ। একটু কিছুদিন আগে ফলাইছে, তার মানে একটু তো ব্যবধান হয়েছে, তাই এর জন্য এটা একটু এখানে তো মনে আগে হয় পাকছে। জাতের ভিন্নতাও আছে, কিছু খাটো খাটো জাতের সরিষা দেখতে পাচ্ছি, কিছু লম্বা জাতের সরিষা আছে না? আছে আছে। আচ্ছা, আমি শুনলাম যে কৃষি কর্মকর্তারা আপনাদেরকে প্রণোদনার মাধ্যমে এই সরিষা, চলেন আমরা হাইটে হাইটে কথা বলি, জি আচ্ছা। প্রণোদনার মাধ্যমে কিছু প্রণোদনা দেয়, যেমন বীজগুলা কি আপনাদের কিনতে হয় না, এরকম কিছু? এই যে এরকম আমরা কৃষি অফিস থেকে আমরা সরিষার বীজ দেয়, ঠিক আছে? বীজ দেওয়ার বাদে আমরা যেহেতু আমরা এটা 14 সরিষা লাগাইছি না, যেহেতু মাটি একটু শুকনা মাটি, এই জন্য লাগাইছি না, যেহেতু জায়গাটা আপনার বেশ কমের কারণে আমরা পানি দিতে পারি না। আচ্ছা, যেহেতু যদি এরা সমান জায়গা থাকতো আমরা পানি দিতাম, ঠিক আছে? পানি দিলে তো সরিষাটা ফলাফল ভালো হইতো, এর জন্য আমরা লাগাইছি, যেহেতু এই শুকনো মাটির মধ্যে দিটা ওইটা লাগাইছি। এটাও কি প্রণোদনার মাধ্যমে পাইছেন? এটা পাইছি কৃষি অফিস থেকে দিছে আমরা। আচ্ছা আচ্ছা, দারুণ। আমি শুনলাম যে এখানে একদমই আপনারা যেটা লাগান এবং যেটা সরিষাটা পান সেটা বোনাসের মতো পান। হ্যাঁ, বোনাসের অর্থাৎ মতো। আমি দেখতে পাচ্ছি যে অনেক এখানে আগাছা এখন পর্যন্ত আছে, এগুলাকে পরিষ্কারও করেন না আপনারা, এবং খালি যখন সরিষা পাকে তুলে নিয়ে এগুলো বাজারে বিক্রি করে দেন, এমন কেন? এরকম কেন মানে ধরেন এই যে আবাদ জমিনের মাঝে অনেক ঘাসের কারণে আমরা লাগাই, যেহেতু অল্প দিনে যেটা পাকে এটা ফালাই দিই। আচ্ছা, ফালানির মানে এটা হইলো যেহেতু আমরা এটা তাড়াতাড়ি ফাইকা দিই লগা, আমরা তাড়াতাড়ি ঘাস বড় হইবার আগে আমরা তুলে নিয়ে বাজারজাত করে নিলাম, শেষ। আচ্ছা, বাজারে কেমন দাম পাচ্ছেন? মোটামুটি আপনার এখন বাজার মূল্য আছে 3000 থেকে 3200 টাকা। 3200 টাকা। আচ্ছা, কোন পাশেরটা ভালো হয়েছে আপনি বলেন তো, এই পাশেরটা না এই পাশেরটা? এগুলো কি পুরো চলে আসছে না ভাই? এগুলা তা এদিকে আসেন দেখি, আমি একটু দেখি। আপনার এগুলা আর আমরা বেশি হইলে আর এক সপ্তাহ রাখবেন। তারপরে টাইনা খুললেন না, আমরা একটু দেখি, আপনি একটা খুইলা দেখান তো আপনার পছন্দের ডাটা থেকে কোনটা সুন্দর। ওই দেখেন যে পুরোটাই তো তুলে ফেললেন। ওই দেখছেন, বাহ, কালো কালো সরিষার দানা কিন্তু চলে আসছে, তা কালো না, একটু লালচে ধরনের সরিষার দানা। আচ্ছা, দেখি আমিও একটা খুলি, এবং এই ভিতরে যে এই যে দানাটা পাইছেন, এই দানাগুলো কেমন হয়েছে, কি মনে হয় আপনি বলেন তো? আমার কাছে বোঝা যাইতেছে যেহেতু দানাটা আপনার অনেক পুষ্ট হইছে, ঠিক আছে? আমার কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। নিজে কি ভাঙাবেন তেল নাকি কি করবেন? না, আমার তো অনেক হেড বুঝছেন না, এগুলা বাজারে বিচার দিই, নিজের খাইতে যা যা লাগে তা আমরা বাজারে বিক্রি করে দিলাম। কি কি ক্ষেত করেন আপনি শুনি?
এই তো আপনার সরিষা করছি এখানে, ঠিক আছে, আরো জমি আছে আমার ওই বাড়ির পাশে। তারপরে একটু হাঁটি এদিকে এই আমরা জায়গাটা। ইয়া লাগাইছি, এই প্রথম লাগাইছি লাউ চাষ করছি, তারপরে মিষ্টি কুমড়া করছি, এরপরে ক্ষীরা করছি, পটাশ করছি। এগুলো বিভিন্ন ধরনের ফসল করতেছেন তাই তো? তো সেটা তো এই জায়গায় করতেছেন না। এই জায়গাত করতেছি না। আচ্ছা দেখছেন, এই যে আমি কিন্তু দুই একটা ফালাইও দিচ্ছি, এই যে একটা, এটা কি বলেন, পট। এটা একটা পট থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমি 3টার মতো ফেলে দিছি, প্রায় 12 13 14 15টার মতো বীজ কিন্তু পাচ্ছে, এবং প্রায় একদম লালচে ধরনের বীজ, খুব সুন্দর হয়েছে। সরিষার দানাগুলো দেখতেও ভালো লাগতেছে। গন্ধ পাবো, ঘ্রাণ পাবো নাকি? হ্যাঁ, ঘ্রাণ এখন গ্রান আছে, পাবো। আর পাইবেন। সরিষার একটা গন্ধ, ঘ্রাণ আছে কিন্তু। আচ্ছা, এগুলা বাজারে কেমন চাহিদা ভাই? বাজারে আপনার যেহেতু সদ্য থেকে এই যে দেশি সরিষাটা, এটা চাহিদা বেশি। দেশি সরিষাটার চাহিদা কেন বেশি? এটা দেশি তো, বাঙালি তো আপনার দেশিটা বেশি বিচারে, ঠিক আছে। আর বিদেশি যদি ভালো বাঙালি কই এটা বিদেশ থেকে আইছে, এটার আমরা দরকার নাই। আচ্ছা। এই জন্য আমরা এই ফলাফল করি যে লাল সরিষাটা। দেশিটার স্বাদ কি ভালো? দেশিটা স্বাদ ভালো, সরিষার দারুণ। তেল গায়ে মাখতো ভালো, সব দিক দিয়ে ভালো। আচ্ছা, আপনারা কি সরিষার তেলই খান না? হ্যাঁ, আমরা 12 মাসে সরিষার তেল খাই। ভাই এগুলা কি নষ্ট হয়ে গেছে নাকি? না না, এই ধরেন আপনার এই যে লাল আচ্ছা, সরিষাটা, বইসা দেখি। লাল সরিষাটা যেটা আমরা করি, এটা যদি আপনার আপাকায়া ফইরো জায়গা, ঠিক আছে, হ্যাঁ। তারপরও এটা নষ্ট হয় না। প্রত্যেকটা পট কিন্তু উপরের দিকে, এবং এই কারণে জায়গাও কম লাগছে। কিভাবে এমনি করে ছিটাই দিছেন? এই আমরা এদিকে ধরেন আমরা প্রথম আমরা চাষ করছি, এক শ্বাস দিচ্ছি গাড়ি দেওয়ার বাদে, কি হ্যাঁ দিয়ে? ট্রাক্টর দিয়ে ট্রাক্টর দিছি দিয়া? আর কি। দেওয়ার পরে আমরা আবার সরিষার বীজ বাইন করে দিলাম, সাথে কিছু সার দিলাম, ডেপ সার দিলাম, লাল সার দিলাম। দেওয়ার পরে আমরা বাইন দিয়া বাড়িতে চলে গেলাম। কিছুদিন ধরেন মাস 2 মাস বাদে আমরা আয়া সরিষা তুলে নিয়ে গেলাম। দারুণ দারুণ। করা আইডিয়াটা যাইতো। পাইছেন কোথায় সরিষা ফলানোর? এই নিজের মাথার থেকে বিবেচনা করে আর কি। আচ্ছা, তখন তো মনে হয় এই যে উন্নত জাতের সরিষা বা এরকম কিছু ছিল না নাকি? না, আগে ছিল না, আগে এটাই ছিল। আগে কেমন ফলন পাইতেন আর এখন কেমন ফলন? এখন কি একটু বাড়ছে নাকি ফলন? আগে থেকে মোটামুটি বাড়ছে, যেহেতু এখন বছরে বছরে আমরা চাষ করতেছি, যে গাছগুলো আছে এগুলো তো মরতাছে, বীজ মরতাছে, তখন সরিষাটা একটু মোটামুটি ভালো হইতেছে। কিন্তু যখন প্রথম শুরু করলেন তখন কি যে এই জায়গাটা যখন বন ছিল, বন জঙ্গল ছিল, তখন কোনো বিপদ আপদ হয় নাই তো? হয়েছে, কি হয়েছিল? বাঘের দৌড়ানিও খাইতে হয়েছে, শিয়ালের দৌড়ানিও খাইছি আমরা। আচ্ছা, যেহেতু খাইছি, যেহেতু কষ্ট করলে পরিশ্রম করে আমরা এগুলো পরিষ্কার করে আমরা সরিষা চাষ করলাম। মোটামুটি বছর যাইতেছে আমরা করতেছি, আমরা একটু আয় উন্নতির দিক দিয়েও বেশি আছি। আচ্ছা, আপনার কতখানি জায়গা বলেন তো? প্রায় এখানে 20 বিঘা হবে আর কি। কেমন ফলন হবে আর কেমন দামে বেচতে পারবেন? আপনি তো তেল করেন না বললেন। দেশি সরিষা প্রায় বিঘা প্রতি আপনার 3 মণ কি 3.5 মণ হবে। আর যেহেতু সাদাটা 14 সরিষা, এটা আপনার প্রায় 6 মণ 6.5 মণ হবে। ওরে বাবা, ওই যে অনেক বাড়ি ব্যবধান। 14টা হ্যাঁ, বলতেছেন। বাড়ি 14টা, অনেক ব্যবধান আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে কেমন টাকা পাইতে পারেন আপনি মোট, যদি আনুমানিক কি আশা করতেছেন? প্রায় আমার 20 বিঘা জমি থেকে আমার প্রায় লাখখানি টাকা তো আমার বোনাস হিসাবে পাইবো। লাখখানা বোনাস? হ্যাঁ, চাকরিতে যাতে- যেমন বোনাস পায়, হ্যাঁ, কৃষকেও বোনাস পায়। বোনাসটা পাইলে আর কি কৃষি কাজটা করতে আমার একটু ভালো লাগে আর ভালো কি। লাগে না? মাশাআল্লাহ। আর অন্যান্য যে সবকিছু করেন, কৃষিতে মোট কেমন পয়সা পাওয়া যায় বলেন দেখি? মোটামুটি আমরা ফ্যামিলি খরচ, ঘর সংসার খরচ চালাই, আমরা বছরে 2-3 লাখ টাকা আয় থাকে। দারুণ, আরো কৃষি কাজ বাড়াবেন। বাড়াবে। খুব ভালো লাগলো যে আপনারা কৃষি কর্মকর্তাদের পাশাপাশি, মানে তাদের সহযোগিতা এবং নিজেরও উদ্যোগে এই যে কি সুন্দর করে এই জায়গাটা কৃষি জমি বানিয়ে ফেলেছেন, এবং খুব ভালো লাগছে যে আপনারা বোনাস হিসেবে সরিষাটাকে কিন্তু খুব ভালোভাবে চাষ করছেন। ভালো থাকেন তাহলে ভাই, কাজ করেন, আপনার কাজে ডিস্টার্ব করলাম না, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178 768 2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, আধুনিক কৃষির কল্যাণে কৃষকরা কিন্তু এখন অনেক স্মার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আজকে যে কোম্পানিগঞ্জের এলাকায় আমরা এসেছি, এটা কিন্তু হাওর একটা অঞ্চল, পতিত জমি ছিল, অর্থাৎ ফেলে রাখা জমি ব্যবহার করে কৃষকরা স্বল্পমেয়াদী সরিষা চাষ করে, উন্নত জাতের সরিষা চাষ করে তারা কিন্তু বেশ লাভবানই হচ্ছে। অর্থাৎ অন্যান্য কৃষির পাশাপাশি এই সময়টা তারা কিন্তু একটা বোনাস টাইপের টাকা পাচ্ছে, যেটা হচ্ছে সরিষা চাষের মাধ্যমে। দর্শক, আজকের মতো আমি সব বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।